নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য আরআরবি পিও এক্সাম যারা দিয়েছিলে এবং যারা আরআরবি পিও প্রিলিমসের রেজাল্ট দেখেছো, কিছুদিন আগেই রেজাল্ট আউট হয়েছে। তো সেই সব নিয়ে টুকিটাকি কিছু কথা বলবো, বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ খুব সামনেই তোমাদের সবার মেন্স এক্সাম আছে। তো তার জন্য আশা করছি সবাই খুব তোড়জোড় নিয়ে ভালো করে প্রস্তুতি করছো। আরআরবি ক্লার্ক প্রিয়েরও রেজাল্ট এখনও পেন্ডিং আছে, তো ক্ল্যারিক্যালের রেজাল্টের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং সবাই কমেন্টে জানিও, যারা গ্রুপে আছো টেলিগ্রাম গ্রুপে, তারা জানিও যে তোমাদের রেজাল্ট স্ট্যাটাস কী থাকলো না থাকলো। এবার আসি আসল কথায়। আরআরবি পিও প্রিলিমস যাদের ক্লিয়ার হয়েছে, প্রথমত তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। একটা পিও, একটা অফিসার লেভেল এক্সামের প্রিলিমস ক্লিয়ার করা একটা কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ, একটা অনেক বড় এক্সপিরিয়েন্স, এবং তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। কিন্তু তাদেরকে আমি একটাই উপদেশ দেব যে ডোন্ট বি ওভারওয়েলমড, অতি উচ্ছ্বসিত হয়ে যেও না এই মুহূর্তটাতে, কারণ এটা কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি। দ্য জব ইজ অনলি হাফ ডান, এখনও রাস্তা অনেক বাকি, মেন্স বাকি, তারপরে ইন্টারভিউ বাকি। ওকে, তো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে অ্যালার্ট থাকতে হবে, কখনোই কিন্তু ব্যাপারটাকে ক্যাজুয়ালি নেওয়া যাবে না। আমার বেশ মনে পড়ে যখন আমি প্রথম দিকে যখন এক্সাম দেওয়া স্টার্ট করি 2021 সালে, তখন প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করাটা খুব চ্যালেঞ্জিং মনে হতো আমার কাছে। তারপর একটা টাইম পরে যখন আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, প্রিলিমস এক্সাম যখন ক্লিয়ার হতে স্টার্ট করলো, প্রথম দিকে যখন প্রিলিমস ক্লিয়ার হতো তখন খুব আনন্দ লাগতো, প্রিলিমস হচ্ছে, খুব আনন্দ, দারুণ। তো ওটাতে বেশি ওভারওয়েলমড হয়ে যাওয়ার জন্য যেটা পরে মনে হতো অসুবিধাটা, যে মেন্সের দিকে কোথাও ফোকাসটা যেন একটু ডিস্টার্বড হতো, ঠিক আছে। এবং আমরা সকলেই জানি, তোমরা সকলেই জানো যে ব্যাংকিংয়ের প্রিপারেশনের ক্ষেত্রে প্রিলিমস আর মেন্স কিন্তু প্যারালালি একসাথে নিয়ে চলতে হবে। এবং আমি ইন ডিটেল একটা ভিডিও বানাবো যে প্রিলিমস আর মেন্সকে কী করে ভালো করে ব্যালেন্স করে তোমরা চলতে পারো, সেটারও একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এক্ষেত্রে আমি ওটাই বলবো, যারা প্রিলিমস এক্সাম ক্লিয়ার করলে অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। কিন্তু এই আগামী কটা দিন, লাস্ট কিছু দিন যেগুলো বাকি আছে এক্সামের জন্য, মেন্সের জন্য পুরোপুরি নিজেদের জান লাগিয়ে দাও, কারণ এই সুযোগ কিন্তু একটা বিরাট বড় সুযোগ, যে প্রি ক্লিয়ার করেছো মানে তুমি কিন্তু একটা হল টিকিট পেয়েছো মেন্সে যাওয়ার। ওকে, তো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আবারও। এবার আসবো তাদের কথায় যারা হয়তো প্রিলিমস এক্সাম ক্লিয়ার করতে পারোনি, প্রিলিমসে হয়তো তারা পাস করতে পারোনি। তো প্রথমেই বলবো, দেখো, দেয়ার ইজ নাথিং টু লুজ হোপ। আশাহত হওয়ার কোনো কারণ নেই এই জায়গায় দাঁড়িয়ে, আমি এটাই বলবো। কারণ একটা কম্পিটিটিভ এক্সামে তুমি অ্যাপিয়ার করছো, এটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই। যারা এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট, যারা বহু বছর ধরে লাস্ট ইয়ার এক্সাম দিয়েছিলে, হয়তো হয়নি সিলেকশন, আবার এই বছর এক্সাম দিচ্ছ, তাদেরকে নতুন করে বলে দেওয়ার কিচ্ছু নেই। কারণ তোমরা অলরেডি জানো, রিয়ালিটিটা তোমরা জানো যে আজকের দিনে এই এক্সাম ক্লিয়ার করে একটা ফাইনাল লিস্টে সিলেকশন পাওয়া কত ডিফিকাল্ট ব্যাপার, কতটা কম্পিটিটিভ এই সিচুয়েশনটা। এবং হাজারো এক্সাম আছে, অনেক অনেক ব্যাঙ্কিংয়ের মধ্যে আমরা বহু এক্সামের অপশানস পাই। তো দ্যাট ইজ নট নেসেসারি। অনেক ক্ষেত্রে এমন হয় যে কেউ কেউ হয়তো এসবিআই পিও ফাইনাল সিলেকশন নিয়ে বসে আছে, কিন্তু সে আরআরবি ক্লার্কের প্রি ক্লিয়ার করতে পারেনি। তো এরকম সিনারিওস তুমি অনেক পাবে। তো মিক্সড সিনারিওস আর দেয়ার, এবং মিক্সড অপরচুনিটিস আর অলসো দেয়ার, ঠিক আছে। তুমি যদি একটা এক্সামকে নিয়ে যদি এখন বসতে ভাবো যে আমার তো এটা হলো না, আমি তাহলে বোধহয় পারবো না, কনফিডেন্স লেস যদি হয়ে যাও, তাহলে ইউ কান্ট অ্যাফোর্ড দ্যাট। সামনে ব্যাক টু ব্যাক এক্সামস লাইনড আপ হয়ে আছে এখন এই মুহূর্তে, ঠিক আছে। এখনও তো অনেক এক্সামের নোটিফিকেশান আসা বাকি আছে। তো তোমাকে সবসময় পজিটিভ থাকতে হবে, দেখতে হবে যে আমার কাছে আপকামিং অপরচুনিটিস কী আছে। দেখো, এখনও আরআরবি ক্লার্কের প্রিলিমসের রেজাল্ট পাওয়া বাকি আছে। এবার যদি প্রি ক্লিয়ার হয়ে যায় তোমার ওখান থেকে, তো তোমাকে ওর মেন্সের জন্য অ্যাপিয়ার করতে হবে। তো ওয়াই নট ইউ আর ডুইং দ্যাট রাইট নাও। তোমার তো অবশ্যই সেটা করা উচিত যে আরআরবি ক্লার্কের যে মেন্স বা যে কোনো মেন্স এক্সাম, সেটার জন্য তোমার এখন থেকে প্রিপেয়ার থাকা উচিত। আরে একটা প্রি হয়নি তো কী হয়েছে, তাহলে কোনো প্রিলিমস হবে না? তা তো কখনো হতে পারে না। ডেফিনেটলি হবে, তুমি যদি সৎভাবে ভালো করে পরিশ্রম করে থাকো, ডেফিনেটলি হবে। এবার এই জায়গাতে যদি মনে করো যে হ্যাঁ আমি আশাহত হয়ে গেলাম, আমার দ্বারা কিছু হবে না, তাহলে করে অনেস্টলি বলছি মুশকিল আছে। মেন্টাল স্ট্রেংথ হচ্ছে এখানে সবথেকে বড় জিনিস, যেটা আমাদেরকে ধরে রাখতে হবে। মেন্টাল স্ট্রেংথটাই হচ্ছে সবথেকে চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ইদার বিট ব্যাঙ্ক, এসএসসি, রেলওয়ে, যে কোনো তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাপিয়ার করো না কেন। আর আজকের দিনে এই ভিডিওটা বানাচ্ছি, তার একটা বিশেষ রিজন আছে। আজকের ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর, আমি যখন ভিডিওটা শ্যুট করছি, এটা 16 সেপ্টেম্বর 2024, 2024 সাল। জাস্ট আজ থেকে এক বছর আগে 16ই সেপ্টেম্বর 2023 আমার আরআরবি ক্লার্ক মেন্স এক্সাম ছিল আজকের দিনে। আজকে এই মুহূর্তে এই সময় যখন আমি ভিডিও বানাচ্ছি, ঠিক এক বছর আগে
আমি কিন্তু এসব কল্পনাও করতে পারতাম না। আমি কখনো ভাবিনি যে আমি কখনো কাউকে ভিডিও বানিয়ে সাজেশনস দেবো যে হ্যাঁ এরকম করে প্রিপারেশন করো। আমি কখনো ভাবিনি আমার চ্যানেলে এই মুহূর্তে 841 বা 44 মতো সাবস্ক্রাইবার্স বোধ হয়। এই যে একটা মানে একটা ফ্যামিলি, একটা যে সাবস্ক্রাইবার্সদের যে একটা গ্রুপ, তোমাদের সকলের ভালোবাসা, এটা যে আমি পাবো, এটা আমি কখনো ভাবিনি। আমার টেলিগ্রাম গ্রুপে যে সমস্ত সদস্যরা আমার সঙ্গে কানেক্টেড আছে, যারা একটা হেলদি ডিসকাশনের মধ্যে আমরা থাকি, এই যে একটা এনভায়রনমেন্ট কখনো তৈরি হবে, এটা আমি সত্যি কখনো ভাবিনি। আজ থেকে জাস্ট 1 বছর আগে এই মুহূর্তে আমিও এক্সাম দেওয়ার পর একটু মিক্সড একটা এক্সপিরিয়েন্স ছিল আমার, একটু কনফিউজ ছিলাম। পেপার যেরকম হলো, জানি না এক্সাম ক্লিয়ার হবে কিনা। আমি অনেস্টলি বলছি, আজও বলবো, আরআরবি ক্লার্ক আমি কখনো আশাই করিনি যে আমার ক্লিয়ার হয়ে যাবে। সত্যি আমি কখনো এক্সপেক্ট করিনি। আমি তখন আজকের দিনে এই মুহূর্তে আমি বাড়িতে গিয়ে হয়তো রেস্ট নিচ্ছি এবং নেক্সট রোড ম্যাপটা নিয়ে চিন্তা করছি। 8 অক্টোবর 2023 আইবিপিএস ক্লার্কের মেন্স লাইন্ড আপ ছিল। তো আমি তখন সেটা নিয়ে ভাবছি যে হ্যাঁ আইবিপিএস ক্লার্কের মেন্স আমার আছে আপকামিং, তো সেটাকে নিয়ে আমাকে ভাবতে হবে কী করে পড়াশোনা করতে হয় না করতে হয়, সেটাকে নিয়ে আমি চিন্তাভাবনা করবো। তো ঠিক আজ থেকে 1 বছর পরে দেখো, আজ আমি অফিস করে ব্রাঞ্চে ডিউটি করে আমি আজকে ঘরে ফিরে এসেছি এবং এখন আমি ভিডিও শ্যুট করে তোমাদেরকে ডিসকাস করছি এসব বিষয় নিয়ে। তো তুমি জানো না লাইফ তোমার জন্য কী প্ল্যান করে রেখেছে, ইউ ডোন্ট নো। জাস্ট আপকামিং ডেতে, আগামী দিনে তোমার জন্য কী সুযোগ আর কী পুরস্কার অপেক্ষা করে বসে আছে তুমি সত্যিই জানো না। কিন্তু সেটার সুফল পেতে গেলে তোমাকে পজিটিভিটি রাখতে হবে নিজের মধ্যে। তুমি যদি পজিটিভ না থাকো তাহলে দেখা যাবে যত বড়ই সুযোগ আসুক না কেন, সুযোগটা হাত ছাড়া হয়ে যাবে। ওকে, তাই যাদের প্রি হয়নি, ডোন্ট ওয়ারি, অনেক অপরচুনিটিস এখনও সামনে আছে, অনেক সুযোগ আছে। সেই সুযোগের সৎ ব্যবহার করতে হবে আমাদেরকে অবশ্যই, এবং তার জন্য পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর প্রি যাদের হয়েছে তাদেরকে আবারও বলছি অনেক অভিনন্দন, বাট এখনও অনেক রাস্তা বাকি। ভালো করে মেন্সের জন্য প্রস্তুতি নাও। আমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলের জন্য রয়েছে। এবার লাস্ট কিছু টিপস যদি দিই, যে মেন্স রিলেটেড প্রিপারেশনের সঙ্গে কীভাবে আমরা স্ট্র্যাটেজি সেট করব। দেখো, প্রথমত মেন্স এক্সামে এই বছর সেকশনাল টাইমিং আছে, যেটা একটা দারুণ অ্যাডভান্টেজ আমার মতে বলে। কারণ আগে যখন কম্পোজিট টাইমিং থাকতো তখন কিন্তু ব্যালেন্স করাটার একটা ব্যাপার থাকতো, মাথায় একটা এক্সট্রা হেডেক থাকতো যে কী করে স্ট্র্যাটেজি সেট করব। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টসদের ক্ষেত্রে এটা দেখা যেত। ইনফ্যাক্ট আমি নিজেও যখন প্রথমবার এক্সাম দিয়েছিলাম, মেন্স এক্সাম, আরআরবি মেন্স যখন দিয়েছিলাম, এরকমটা হয়েছিল যে আমি যে সেকশনে স্ট্রং, ম্যাথ, রিজনিং, ওই সেকশনগুলোতে আমি একটু বেশি সময় দিয়ে ফেলছি। কোথাও তখন মাথায় জিনিসটা কাজ করছে না যে আমাকে আরও সেকশনস অ্যাটেম্প্ট করতে হবে। তো এই জায়গাটা স্ট্র্যাটেজি মেকিংয়ের একটা ব্যাপার চলে আসে যে হ্যাঁ আমাকে ওই সেকশনেও কিছু টাইম দিতে হবে, এখানে বেশি টাইম ওয়েস্ট করে দিলে চলবে না। অনেক ক্যান্ডিডেটসের গল্প শুনেছি আমি এরকম, যে একটা পার্টিকুলার সেকশনে বা 2-3টে পার্টিকুলার সেকশনে এমন বেশি সময় তারা দিয়ে ফেলেছে, ওই সেকশনগুলো তাদের খুব ভালো অ্যাটেম্প্ট হয়ে গেছে, কিন্তু অন্য সেকশনে গিয়ে যখন তারা অ্যাটেম্প্ট করছে তখন আর দেখছে সময়ই বেঁচে নি তাদের হাতে। তো এই একটা প্রবলেম কিন্তু থাকতো। তো সেকশনাল টাইমিংটাকে একটা নেগেটিভ ওয়েতে না নিয়ে একটা পজিটিভ ওয়েতে নেওয়া যেতেই পারে, যে তোমরা কিন্তু সেই পার্টটা থেকে অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউরড, যে তোমাদেরকে আলাদা করে স্ট্র্যাটেজি মেকিং করতে হবে না টাইম ম্যানেজমেন্টের জন্য। তোমরা জানো যে এই টাইম স্লট আমার জন্য রয়েছে, ওই স্লটের মধ্যে আমাকে ওই সেকশনটা সবথেকে বেস্ট অ্যাচিভেবল মার্কস যেটা, সেটা আমাকে তুলে আনতে হবে। দ্যাটস ইয়োর অনলি গোল। ওকে, তো এটা একটা অ্যাডভান্টেজ আমি বলবো তোমাদের জন্য। আর মক অবশ্যই দাও, এই যত কটা দিন রয়েছে শুধু মক টেস্ট ছাড়া এখানে কোনো কথাই হবে না। ডিফারেন্ট সোর্সেস থেকে মক দাও, যা সোর্স তোমাদের কাছে আছে এই মুহূর্তে, ঠিক আছে, মক দাও, মকগুলোকে ভালো করে অ্যানালিসিস করো। এবং অবভিয়াসলি একটা জিনিস যেটা বলবো, মক টেস্ট দিতে গিয়ে মক টেস্টের স্কোর দেখে কখনো ঘাবড়ে যাবে না যে এই টেস্টে আমার স্কোর বেশি আসলো কেন, এই টেস্টে আমার স্কোর কম আসলো কেন। আমি যখন আরআরবি মেন্সের আগে যখন মক টেস্ট প্র্যাকটিস করতাম, ক্ল্যারিক্যাল মেন্সের কিছু মকের আমি উদাহরণ দিই তোমাদেরকে, এমনও মক থাকতো যেখানে আমি 200তে হয়তো 145, 150 এরকমও স্কোর করেছি। অবভিয়াসলি ইজি মক ছিল, সেগুলো ইজি লেভেল অফ পেপার ছিল। এমনও মক থাকতো যেখানে আমি 101, 102 এরকম স্কোর করেছি, ঠিক আছে। তো ওই জিনিসটাতে আমারও মনে হতো যে কী রে ভাই, 102, 101 এত কম স্কোর কী করে পারবো, মেন্স কী করে ক্লিয়ার হবে, এরকম করতে সম্ভব নয়। কিন্তু পরে আস্তে আস্তে আমি যখন দেখছি তখন আমি বুঝতে পেরেছি যে জিনিসগুলো কিন্তু ধীরে সুস্থে করতে থাকলে পরে অটোমেটিক একটা সময় পরে জিনিসটা ঠিক জায়গায় চলে আসবে। একটা রাইট স্ট্র্যাটেজি দরকার। পেপার তোমরা দিচ্ছ, প্র্যাকটিস করছো, তোমরা মক দিতে গিয়ে নিশ্চয়ই বুঝতে পারবে কোন মকের লেভেলটা কেমন, কোনটা ডিফিকাল্ট মক, কোনটা মডারেট, কোনটা একটু ইজি, সেটা তোমরা বুঝতে পারবে। এবং সেই অ্যাকর্ডিং নিজেদের স্কোরগুলোকে ট্যালি করো। স্কোরের থেকে বেশি পার্সেন্টাইলের দিকে নজর দাও, যে পার্সেন্টাইল আমার কত আসছে না আসছে। ওকে,
এইভাবে মক দাও, মক অ্যানালিসিস করো, অ্যাকিউরেসির দিকে বেশি করে ফোকাস করো, যে অ্যাকিউরেসি যেন অলওয়েজ ঠিক থাকে, অ্যাকিউরেসি যেন কোনোভাবে হ্যাম্পার্ড না হয়। অ্যাকিউরেসি কোন জায়গায় তোমার ড্রপ হচ্ছে, সিলি মিস্টেক্স কেন হচ্ছে, কোন জায়গাতে টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কোন কোয়েশ্চেনটাতে মনে হচ্ছে মক দিতে গিয়ে যে হ্যাঁ এটাতে আমি একটু বেশি টাইম দিয়ে ফেলেছি, বুদ্ধিমানের মতো কাজ হয়নি, এই কোয়েশ্চেনটা আগে অ্যাটেম্প্ট না করলে ভালো হতো। যত ভুল করার এই কয়দিনে করে নাও, এক্সামে গিয়ে যেন সেই ভুলগুলো তোমার না হয়। ওকে, আর মকের পাশাপাশি যেটা বলবো, অবভিয়াসলি কিছু নন টাইমার বেসড কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করা দরকার, কারণ কনসেপচুয়াল রিভিশন একটা খুব ভালো হয় এতে করে, যেটা আমি পার্সোনালি খুব ফলো করতাম। কারণ মক টেস্ট দেওয়া মানে হচ্ছে ডাইরেক্টলি পারফর্ম করছো তুমি ওখানে, কিন্তু মক টেস্ট দেওয়া মানে তুমি ডাইরেক্টলি ওখানে পারফর্ম করছো, কিন্তু মকের বাইরে যখন তুমি কোনো এমন কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, কোনো কোয়েশ্চেন পিডিএফ, কোনো কোয়েশ্চেন সেট, যেমন আমি গাইডলি বান্ডেল পিডিএফ ফলো করতাম, খুবই ভালো সোর্স মেন্সের জন্য। আমি রেগুলার বেসিসে ওখান থেকে প্রত্যেকটা দিন একটা একটা করে সেট আমি প্র্যাকটিস করতাম এরকম করে। ওতে করে কী হতো, মিক্সড টাইপ অফ কোয়েশ্চেন্সের প্র্যাকটিস হতো, এবং আমি ভালো করে যে কনসেপচুয়াল রিভিশনটা সেটা চলতে থাকতো। ডিফিকাল্ট এবং ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্সের একটা মিক্সড ভ্যারাইটি প্র্যাকটিস হতে থাকতো। এতে করে কী হচ্ছে, সমস্ত রকম কনসেপচুয়াল সেকশনগুলো আমাদের মাথায় তো বিভিন্ন জায়গায় স্টোরড হয়ে আছে, সমস্ত সেকশনগুলোকে একবার না একবার ভিজিট করা এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোর সঙ্গে কোরিলেট করা, কনসেপ্টগুলোকে রিভাইজ করা, এই জিনিসগুলো হতে থাকতো। ওকে, তো তোমরা মক টেস্টের সঙ্গে সঙ্গে প্যারালালি এই প্র্যাকটিসগুলোকেও ফলো করো। ইউটিউবে অনেক তুমি সোর্সেস পাবে যেখানে দেখবে যে প্রিভিয়াস ইয়ার মেন্স লেভেল কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, বা প্রিভিয়াস ইয়ার মেমোরি বেসড মেন্সের কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করানো হচ্ছে। সেই ধরনের ভিডিওসগুলোকে দেখো। কৌশিক মহান্তি স্যারের চ্যানেল আছে, সেইখানে কৌশিক মহান্তি স্যার ভালো করে ডিসকাস করে থাকেন। ভার্চুয়াস বলে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ধ্রুব ধানকর স্যার রিজনিং দারুণ ডিসকাস করেন। মেন্স লেভেল রিজনিংয়ের ফ্রি ইউটিউব কন্টেন্ট হচ্ছে বেটার কোথাও আছে বলে আমার জানা নেই অন্তত, ঠিক আছে। এছাড়াও ইংলিশের জন্য তোমরা অলিভ বোর্ডের বা তার সঙ্গে গাইডলির কন্টেন্ট ফলো করতে পারো। ইউটিউব চ্যানেলে ওদের ভালো ভালো সোর্সেস, ভালো ভালো ওদের ভিডিও লেসেন্স আছে, মানে প্র্যাকটিস লেসেন্স আছে, সেগুলোকে তোমরা ফলো করতে পারো। তো এই কিছু লাস্ট কিছু দিনের টিপস আমি তোমাদের জন্য রাখলাম। আশা করছি তোমাদের ভিডিও থেকে কিছু জানতে পারলে, কিছু উপকার হলো তোমাদের। আমি রেগুলার বেসিসে এখন কন্টেন্ট প্রোভাইড করতে পারছি না কিছু ব্যক্তিগত এবং কর্মসূত্রের কিছু ব্যস্ততার জন্য, তাই জন্য আমি একটু দুঃখিত। বাট আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রামের মাধ্যমে তোমরা যখনও যে কোনো রকম সমস্যায় আমাকে যদি অ্যাপ্রোচ করতে চাও, তোমরা কিন্তু আমার সাপোর্ট অলওয়েজ পাবে, আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবে। ওকে, তো এই বলে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের প্রত্যেকের এক্সামের জন্য অল দ্য বেস্ট।